নমস্কার, আমি অর্ণব। আমাদের বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের ইউটিউব চ্যানেল ও স্পটিফাই পডকাস্টে তো আমরা ইতিমধ্যে অনেক লেখকেরই বহু গল্প শুনে ফেলেছি। বলুন, তাদের মধ্যে কারোর একটু বেশি, এই যেমন বিভূতিবাবু, শরৎবাবু, আবার কারোর গল্প এখনো বেশি শুনে ওঠা হয়নি। এই যেমন ধরুন না, আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়। এর আগে কি শুনেছেন? পোড়া কপালি, একান্নবর্তী আর আগন্তুক। আজ শুনবেন তারই আরও একটি গল্প, বউ সিরিজের গল্প। আর হ্যাঁ, শুধু ইউটিউবে না, এই সপ্তাহে বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের স্পটিফাই পডকাস্টেও থাকবে তারই অধিষ্ঠান। কি গল্প, সে তো এখন সারপ্রাইজ থাকবে। গল্প সম্পর্কিত নোটিফিকেশন পেতে অবশ্যই ফলো করে রাখুন আমার পডকাস্টটিকে। আর হ্যাঁ, আমার কাজ ভালো লাগলে স্পটিফাইতে একটা রেটিংও দিতে ভুলবেন না। আচ্ছা, আমরা অনেক সময় বলি না, মানুষের সব দিন একরকম যায় না। যেমন সুখ টেকে না, তেমনি দুঃখও টেকে না। কিন্তু ধরুন আপনি এমন একটা জগতের অংশ হয়ে পড়লেন, না না, আমি কোনো প্যারালাল ইউনিভার্সের কথা বলছি না, এই পৃথিবীতেই। ধরুন আপনার খুব কাছেরই এক খুব সাধারণ বাড়িতে আছে আপনার অচেনা কোনো জগৎ, যেখানে পা দিয়েই আপনি বুঝতে পারলেন আপনার কপালে চিরকালীন সুখ বা দুঃখ ভোগ লেখা হয়ে গেল। তাহলে কি হবে বলুন তো? কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। আসুন না, শুনে নিই আমাদের গল্পে কি হয়। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপত্নিকের বউ। প্রতিমার বাবা নেহাত গরিব নন। প্রতিমাকে দেখিতেও নেহাত খারাপ বলা যায় না। আরও কিছুদিন চেষ্টা করিলে বিবাহের অভিজ্ঞতাবিহীন ভালো একটি কুমার বর তার জন্য অবশ্যই জোগাড় করা যাইত। তবু বিপত্নিক রমেশের হাতে তাকে সমর্পণ করাই বাপমা ভালো মনে করিলেন। একবার বিবাহ হইয়াছিল এবং বছর 6 বয়সের একটি ছেলে আছে। এ দুটি খুঁত ছাড়া পাত্র হিসেবে রমেশের তুলনা হয় না। মোটে 31 বছর বয়স, দেখিতে খুবই সুপুরুষ। 300 টাকা মাহিনার সরকারি চাকুরি, উচ্চশিক্ষা, নম্র স্বভাব, সদ্বংশের গৌরব, এসবের অভাবও রমেশের নাই। এমন পাত্র হাতছাড়া করিবে কে? রমেশ নিজেই মেয়ে দেখিতে গিয়াছিল। বিবাহের আগে প্রতিমাও সুতরাং তাকে দেখিয়াইছিল। দোজবরে শুনিয়া অবধি অদেখা ভাবি বরটির জন্য প্রতিমার মনে যতখানি বিতৃষ্ণা আসিয়াছিল, রমেশের সুন্দর চেহারা দেখিয়া তা কমিয়া যাওয়াই ছিল উচিত। তা কিন্তু গেল না। বিরুদ্ধ ভাবটা যেন একটু বাড়িয়াই গিয়াছিল। এ পর্যন্ত মনের বিরূপ ভাবটা ছিল একটি কাল্পনিক ব্যক্তির ওপর, অতএব সেটা তেমন জোরালো হইয়া উঠিতে পারে নাই। রমেশকে দেখিবার পর সে অসাধারণ রূপবান পুরুষ বলিয়াই আর একটি মেয়ে যে 4-5 বছর ধরিয়া তাহাকে ভোগ দখল করিয়াছিল, এ ব্যাপারটা প্রতিমার মনে ভয়ানক অশ্লীল হইয়া উঠিল। এর কারণটা জটিল। রমেশের আর কোনো পরিচয় তো সে এখনো পায় নাই, শুধু বাহিরটা দেখিয়াছিল। আগের স্ত্রীর সঙ্গে বাহিরের এই রূপ সংক্রান্ত সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক কল্পনা করা প্রতিমার পক্ষে সম্ভব নয়। ভাবি বরের কথা ভাবিতে গেলেই লোকটা তার মনে উদিত হইত দেদীপ্যমান কামনার মতো ঈষৎ স্থূলাঙ্গী এক রমণীর আলিঙ্গনাবদ্ধ অবস্থায়। বিতৃষ্ণায় প্রতিমার পবিত্র কুমারী দেহে কাঁটা দিয়া উঠিত। স্বামীর সম্বন্ধে প্রতিমার এই অসুচিবোধ অনেকটা কাটিয়া গেল স্বামী গৃহে মৃতা সতীনের একখানা বড় ফটো দেখিয়া। না, সেরকম মূর্তি বউটা ছিল না যাকে দেখিলেই টের পাওয়া যায়
রূপবান স্বামীকে ক্লেদাক্ত বাহুতে দিবারাত্রি বাঁধিয়া রাখা ছাড়া আর সে কিছু জানে না। গোলগাল হাসি হাসি মুখখানা, ভাষা ভাষা চোখে সরল শান্ত দৃষ্টি। কোলে বছর দুয়েকের একটি ছেলে, নড়িয়া যাওয়ায় ফটোতে মুখখানা ঝাপসা হইয়া গিয়াছে। কাপড় পরিবার ভঙ্গি, দাঁড়ানোর ভঙ্গি সব মিলিয়া প্রমাণ করিতেছে বউটি ছিল নিতান্ত গোবেচারী, ভালো মানুষ। রমেশের বউ বলিয়া যেন ভাবাই যায় না। ফটোখানি প্রতিমা দেখিল দ্বিতীয়বার স্বামী গৃহ গিয়া, প্রথম দিন দুপুর বেলা, রাত্রে রমেশের সঙ্গে দেখা হওয়ার আগেই। বিবাহের পর প্রথম দফায় যে কদিন তাদের দেখাশোনা হইয়াছিল, তার মধ্যে রমেশ একেবারেই স্ত্রীর কাছে ঘেঁষিবার চেষ্টা করে নাই, তাই রক্ষা। সুন্দর স্বামীটির ওপর যে নিবিড় ঘৃণার ভাব প্রতিমার মনে তখন ছিল, একটা সে কেলেঙ্কারি করিয়া বসিতে পারিত। এবার মানসীর ফটোখানি দেখিয়া মন একটু সুস্থ হওয়ায় রাত্রে রমেশ আলাপ করিবার চেষ্টা করিলে দু চারটে প্রশ্নের জবাব দিতে প্রতিমা কার্পণ্য করিল না। রমেশের মৃদু কণ্ঠ, শান্ত ভাব, উদাসীনের মতো কথা বলিবার ভঙ্গি ভালোই লাগিল প্রতিমার। কে জানে কি ভাবিতেছে লোকটা, একেবারে অন্যমনস্ক। ভাবিতেও তাহা হইলে জানে রং করা সঙের মতো চেহারাটাই তাহলে সর্বস্ব নয়। গালে ওই দাগটা কিসের? আহা, দাড়ি কামাইতে গিয়া গালটা এত খানি কাটিয়া ফেলিয়াছে। রাত বাড়ে, প্রতিমার ঘুম পায়। শয়নের কথা রমেশ কিছুতেই বলে না। খাটের এক প্রান্তে সে এবং অপর প্রান্তে প্রতিমা পা ঝুলাইয়া বসিয়া থাকে তো বসিয়াই থাকে। কিরকম মানুষ? প্রতিমা যেরকম ভাবিয়াছিল সেরকম তো নয়। একটু যেন রহস্যের আবরণ আছে চারিদিকে। রমেশ একসময় বলিল, আগে থেকে এসব কথা বলে নেওয়াই ভালো, কি বলো? তুমি তাহলে আমাকে বুঝতে পারবে, আমিও তোমাকে বুঝতে পারব। কি সব বলিয়া নেওয়া ভালো? কিছুই বুঝিতে পারিল না। তবুও ঘাড়কাত করিয়া সে সায় দিল। শোনাই যাক স্বামীর প্রথম প্রণয় সম্ভাষণটা কি রকম হয়। রমেশ বলিল, কেন আবার বিয়ে করিলাম তাই বলি। সহজে করতাম না। 5 বছর একজনের সঙ্গে ঘরকন্যা করে আবার আরেকজনের সঙ্গে। তুমি নিশ্চয়ই আমাকে অশ্রদ্ধা করছো না? প্রতিমা ভদ্রতা করিয়া বলিল, না না, তা কেন করব? রমেশ বলিল, করছো বই কি, সব শুনলে কিন্তু তোমার মায়াই হবে। হঠাৎ 3 দিনের ঝড়ে ও যখন মরে গেল, জানো, শোকে আমি কিরকম যেন হয়ে গেলাম। বেঁচে থাকতে কখনো ভাবিনি এতখানি আঘাত পাব। সময়ে মনটা সুস্থ হবে ভেবেছিলাম, তাও হলো না। কোনো কাজে মন বসে না, মানুষের সঙ্গ ভালো লাগে না, কর্তব্যগুলো না করলেই নয় তাই করে যাই। কিন্তু কি যে কষ্ট হয় তা কি বলবো। কত দিকে আমার কত রকম দায়িত্ব আছে, ক্রমে ক্রমে বুঝতেই পারবে। আর কারোর ওপর যে ওসব ভার দেব সে উপায়ও আমার নেই। আমি না দেখলে চারিদিকে অনিষ্ট ঘটবে। অথচ আমার মনের অবস্থা এরকম যে হাত পা ছেড়ে ভেসে যেতে ইচ্ছে করে বেশি। আগে বাড়িতে সকলের হাসি খুশি ভাব ছিল, এখন আমি মন মরা হয়ে থাকি বলে কেউ আর প্রাণ খুলে হাসতেও পারে না। বাড়িতে কেমন যেন একটা নিরানন্দের ভাব ঘনিয়ে এসেছে। মেজাজটাও গেছে বিগড়ে। কথায় কথায় ধমকে উঠি, সেজন্য বাড়ি শুদ্ধ লোক কেমন ভয়ে ভয়ে দিন কাটায়। ছেলেটা পর্যন্ত আমার কাছে ঘেঁষতে চায় না। প্রথমে অতটা খেয়াল করিনি জানো, তারপর কিছুদিন আগে টের পেলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে যে সুন্দর জীবনটা গড়ে তুলেছিলাম, আমার অবহেলায় তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। বড় অনুতাপ হলো,
আমার একার শোক আর 10 জনের জীবনে ছায়া ফেলবে, এ তো উচিত নয়। এমন যদি হতো যে আমার সংসারে কোনো কর্তব্য নেই, মনের অবস্থা আমার যেমন হোক, কারো তাতে কিছু যায় আসে না, তাহলে কোনো কথাই ছিল না। কিন্তু তা যখন নয়, শোক দুঃখ ভুলে আমাকে গা ছাড়া দিয়ে উঠতেই হবে। তাই ভেবেচিন্তে আবার তোমাকে এমন করিয়া বুঝাইয়া বলিলে শিশুও বুঝিতে পারে। প্রতিমা বুঝিতে পারিল। বিবাহ উপলক্ষে রমেশে ফ্যাশন করিয়া চুল কাটিয়াছে, গোবদারি কামাইয়া মুখখানা চকচকে করিয়াছে, ওসব কিছু নয়। হাত কাটা ছোট শার্টটি পরায় ওকে যতই কলেজের ছেলের মতো দেখাক, হারালের মনটি সংসারী, হিসাবী, সতর্ক, উচ্ছ্বাস, ভাবপ্রবণতা, কল্পনা প্রভৃতির বদলে সুবিবেচনায় ঠাসা। প্রথমা স্ত্রীকে ভুলবার জন্য নয়, ভোলা প্রয়োজন বলিয়া আবার সে বিবাহ করিয়াছে। 5 বছর যার সঙ্গে ঘরকন্যা করিয়াছিল, তার জন্য শোক করিতে করিতে জীবনটা কাটাইয়া দিবারই প্রবল বাসনা। কিন্তু কি করিবে, আর 10 জনের মুখ চাহিয়া শোকটা কমানো অপরিহার্য একটা কর্তব্য দাঁড়াইয়া গিয়াছে। এবং এ তো জানা কথাই যে রমেশ বিশেষ রূপে কর্তব্যপরায়ণ। কিন্তু তাকে করিতে হইবে কি? ভিজা ন্যাকড়ায় স্লেটের লেখা মোছার মতো রসালো ভালোবাসায় স্বামীর মনের স্মৃতিরেখাগুলি মুছিয়া দিতে হইবে। ঘুমের ঘোরটা প্রতিমার কাটিয়া যায়। রমেশের গম্ভীর বিষণ্ণ মুখখানা একবার দেখে সে ভাবিতে থাকে যে এসব কথা তাকে বলিবার কি প্রয়োজন ছিল? এই কোন দেশি বোঝাপড়া? তার যেটুকু রূপ, যৌবন আর মানুষ ভুলানোর ক্ষমতা আছে, তার এক কোনা কি সে বাপের বাড়িতে ফেলিয়া আসিয়াছে? আস্ত মানুষটা সে আসিয়া হাজির। যে দরকারই লাগাও, বাধা দিতে বসিবে না। কে জানে রমেশ ভাবিয়া রাখিয়াছে কিনা যে মেয়েদের একটা গোপন রিজার্ভ ফান্ড থাকে স্নেহ, মমতা ও মাধুর্য রচনা শক্তির। আগে হইতে বলিয়া রাখিলে ওখান হইতে প্রয়োজন মতো আমদানি করিয়া বিশেষ অবস্থায় বিশেষ একটি মানুষের শোকের তপস্যা মেয়েরা ভঙ্গ করিয়া দিতে পারে। এও প্রতিমা বুঝিতে পারে না যে 10 জনের মুখের দিকে চাহিয়া প্রথমা স্ত্রীকে ভুলিবার জন্য দ্বিতীয়বার বিবাহ করিয়াছে বলে অশ্রদ্ধার বদলে তার মায়া হওয়া উচিত কেন? আত্মীয় স্বজন, দায়িত্ব, কর্তব্য এইসব যাকে শোক ভুলাইতে পারে নাই, একটি স্ত্রী পাওয়া মাত্র সে আনন্দে ডগমগ হইয়া আবার বাঁচিয়া থাকা স্বাদ পাইতে আরম্ভ করিবে, এ তো শ্রদ্ধা জাগানোর মতো কথা নয়। স্ত্রীর প্রয়োজনে দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করাচ্ছে এ ঢের বেশি মানসিক দুর্বলতার পরিচয়। আরো অনেক কথা রমেশ সে রাত্রে বলিয়া গেল। রাত 3টার আগে তারা ঘুমাইল না। বাড়ির লোক টের পাইয়া ভারী খুশি। এ পর্যন্ত নববধূর সঙ্গে সে যে ভালো করিয়া কথা পর্যন্ত বলে নাই জানিয়া সকলে চিন্তিত হইয়া উঠিয়াছিল। বাড়িতে অনেক লোক, অনেক কাজ, অনেক বৈচিত্র্য। হৃদয়ে হৃদয়ে রকমারি স্নেহের ফাঁদ পাতা আছে। প্রতিমাকে আটক করিবার চেষ্টা আর কেহ কসুর করিল না। বউকে যে কোনো বাড়িতে এত খাতির করা হয় প্রতিমার সে ধারণা ছিল না। সকলের কাছেই সে যেন অশেষ রূপে মূল্যবান। কাজ তাহাকে করিতে দেওয়া হয় না। সংসারের গোলমাল হইতে তাহাকে তফাতে তফাতে রাখা হয়। রমেশের শৌখিন সেবাটুকু ছাড়া প্রতিমার কোনো কর্তব্য নাই। দিনরাত্রে সবসময় সে যাতে স্বামী সন্দর্শনের সুযোগ পায়, বাড়ির ছেলেবুড়ো যেন তারই ষড়যন্ত্র করিয়া মরে। প্রতিমার বুঝিতে বাকি থাকে না সকলে কি চায়। 1 বছর আগে মরিয়া যে বউ আজও এই গৃহের জড়বস্তুতে আর বিভিন্ন চেতনায় অক্ষয় অমর হইয়া বিরাজ করিতেছে, তাড়াতাড়ি তাকে দূর করিয়া দিতে হইবে। সে যে বিপুল ফাঁকটা রাখিয়া গিয়াছে, শীঘ্র ভরাট হইয়া ওঠা চাই।
রান্না খাওয়া প্রভৃতি নিত্যকার তুচ্ছ সাংসারিক কাজে নিজেকে এক বিন্দু ক্ষয় করিবার প্রয়োজন প্রতিমার নাই। যা কিছু তার আছে এক মনে সে সব ব্যয় করুক মৃতা সতীনের শূন্য সিংহাসনে আত্মাভিষেকের আয়োজনে। হাসি গল্পে গানে বাজনায় উথলিয়া উঠিয়া রমেশকে সে ভাসাইয়া লইয়া যাক। তার ভাঙা বুক জোড়া লাগিয়া দেখা দিক আনন্দ, উৎসাহ, প্রণয়ের প্রাচুর্য। হাসি চাই, হাসি, অম্লান অপর্যাপ্ত হাসি। হাসি প্রতিমার আসে না, মাধুর্য শুকাইয়া ওঠে। এমন ছিল নাকি তার সতীন? এই ক্ষুদ্র পারিবারিক সাম্রাজ্যে এত বড় প্রাতঃস্মরণীয় সাম্রাজ্ঞী। রমেশ হইতে বাড়ির দাসীটির মন পর্যন্ত এমনভাবে সে জড়িয়াছিল, এমন অসহ্য বেদনা সে রাখিয়া গিয়াছে যে মুক্তিলাভের জন্য পারিশুদ্ধ লোক এতখানি পাগল। সকলে যত ব্যাকুল হইয়া নীরবে তাহাকে প্রার্থনা জানায়, ভুলাও ভুলাও, সে মায়াপিনীকে ভুলাইয়া দাও। প্রতিমার তত মনে পড়ে তার সতীনকে। কি মন্ত্র না জানিত সেই গোলগাল মুকলা বউটি। ননদ নন্দা বলে, কেন মুখ ভার করে আছো বৌদি ভাই? বাবের বাড়ির জন্য মন কেমন করছে? বলো তো আজ তোমাকে যাবার ব্যবস্থা করে দিই। দুদিন থেকে মনটা ভালো করে এসো। তোমার শুকনো মুখ দেখলে আমাদের যে তাকে মনে পড়ে বৌদি। বাপের অসুখ শুনেও তাকে আমরা পাঠাইনি। 2 দিন ধরে চোখের জল ফেলেছিল, তাই না আমাদের এমন শাস্তি দিয়ে চলে গেল। এই আরেকটা দিক, প্রতিমা মুখ ভার করিলে তার কথা সকলের মনে পড়িয়া যায়। প্রতিমা হাসিলে সকলে অবাক হইয়া বলে, উমা, এই যে অবিকল সেই অবাগের হাসিকা। নানা লোকে মৃতা সতীনটির সঙ্গে প্রতিমা নানা রকম সাদৃশ্য আবিষ্কার করে। পেছন হইতে দেখিলে প্রতিমার চলন যে তার মতো দেখায়, এটা আবিষ্কার করে ছোট বউ বিমলা। তার বালার চুড়ি যে আশ্চর্য রকম মানাইয়াছে প্রতিমার হাতে, এটা আবিষ্কার করে ননদ মন্দা। বিধবা একজন পিসি থাকেন বাড়িতে, তার আবিষ্কারগুলি আরো ব্যাপক ও গুরুতর। প্রখর দৃষ্টিতে তিনি প্রতিমার প্রত্যেকটি অঙ্গ নিরীক্ষণ করেন। বলেন, ও মন্দা, ও নন্দা, দেখ সে বউয়ের চিবুক দেখ, গলা দেখ, ছুচলো কনুই দেখ, বাঁকাও দেখি বউ হাতখানা। দেখিলি নন্দা, ও মন্দা, দেখিলি কোমরের বঙ্কিম ভঙ্গি, আলতা পরা পায়ের গোড়ালি, ভ্রু আর কানের মাঝখানের অংশটা সব প্রতিমা সেই একজনের কাছে ধার করিয়াছে। সমগ্রভাবে দেখিলে প্রতিমা অবশ্য অন্যরকম। সে ছিল দিব্যি মোটা সোটা, রাজরানীর মতো জমকালো। প্রতিমা ক্ষীণাঙ্গী, তবু পিসির মতো সেইন দৃষ্টিতে প্রতিমার দেহটা নানা অংশে ভাগ করিয়া একবার সকলে মিলাইয়া দেখো তো সেই হতভাগীর যে ছবি স্মৃতিপটে আঁকা আছে তার সঙ্গে। রমেশ সে এত মেয়ের মধ্যে প্রতিমাকেই পছন্দ করিয়াছে, সে কি এমনি? এই মিলের জন্যই তো। একদিন প্রতিমার হাত হইতে পান লইবার সময় রমেশ বলিল, জানো নতুন বউ, তোমার আঙুলগুলো না ঠিক তার মতো। আঙুলগুলো পর্যন্ত তার মতো? রাগে প্রতিমার মন জ্বালা করিয়া উঠিল। রমেশের স্মৃতিময় আবেগকে রূঢ় আঘাত করিবার জন্য না বোঝার ভান করিয়া বলিল, কার মতো গো? আর কেউ আছে নাকি তোমার ভালোবাসার কেউ? রমেশ চমক ভাঙিয়া বলিল, কি বলছো? ছি, তোমার দিদির কথা বলছি। আমার দিদিকে তুমি আবার দেখলে কোথায়? বিয়ের সময় সে তো আসেনি। সে নয়, মানসী। তোমার নখগুলো যেন ডগার দিকে ঢেউ তোলানো। মানুষেরও এরকমই ছিল। এবার প্রতিমা মুখের কৌতুকোচ্ছলতার ছাপ মুছিয়া ফেলিল, বলিল, তোমার আগেকার বউ, তার নাম বুঝি মানসী ছিল?
রমেশ যেন স্তম্ভিত হইয়া গেল। তুমি জানতে না? একদিন এসেছ এখানে, তার নামটি পর্যন্ত শুনে রাখনি। প্রতিমা ম্লান মুখে বলিল, কে বলবে বলো, দিদির কথা কেউ আমাকে কিচ্ছু বলে না। রমেশ আগ্রহে বলিল, শুনবে নতুন বউ, শুনবে তার কথা? শুনব, বলো। মানুষের কথা বলিতে বলিতে রমেশের গলা ধরিয়া আসে। প্রতিমার অপরিমিত ঈর্ষা হয়। মনে হয় এবারে সকলে তার সঙ্গে এক আশ্চর্য পরিহাস জড়িয়াছে। মানুষকে ভুলিবার ছলে তাকে আনিয়া মানুষকেই খুঁজিয়া ফিরিতেছে তার মধ্যে। তার মৌলিকতা অচল এ বাড়িতে, সে মানুষেরই নতুন রূপ। অচিন্ত অব্যক্ত দেবতার প্রতিকৃতির মতো সেও সকলের নিরাকার ব্যাপক শোকের জীবন্ত প্রতিমা। মানুষের সঙ্গে সে সব দিক দিয়াই পৃথক, তবু মিলের অন্ত নাই। ব্যথার পূজা নিবেদন করার জন্যই তো সকলে তাকে মানুষের প্রতিনিধির মতো খাড়া করিয়া দিয়াছে। একদিন প্রতিমা স্বামীকে বলিল, খোকা কোথায় আছে? রমেশ বলিল, বড় পিসির ওখানে। আনবে না তাকে? তুমি বললেই আনব। প্রতিমা অবাক হইয়া বলিল, আমার বলার জন্যই কি অপেক্ষা করছিলে? তোমাদের ব্যবহারে না আমি সত্যি বনে যাচ্ছি। কাউকে একদিন খোকার কথা বলতে পর্যন্ত শুনলাম না এসে থেকে। কেন তা তো কিছু বুঝিনে। রমেশ বলিল, আসলে আমিই বারণ করেছিলাম নতুন বউ। এখানে তোমার মন টন বসলে তারপর খোকার দিকে মন দেওয়ার সময় পাবো। কি চমৎকার বোঝো না তোমরা মানুষের মন। দুদিন পরেই খোকা আসিল। বেশ মোটাসোটা লম্বা চওড়া ছেলে, কোলে করা কষ্টকর। তবু সকলে উদগ্রীব হইয়া আছে দেখিয়া কোনো রকমে প্রতিমা তাকে একবার কোলে করিল। বড় লজ্জা করিতে লাগিল প্রতিমার। প্রসব না করিয়াই সে এত বড় ছেলের মা। খোকাও নতুন লোকের কোলে উঠিয়া কাঠ হইয়া রহিল। পরের বাড়ির ছেলের সঙ্গে ভাব করিবার মতো করিয়া ছেলেকে যদি প্রতিমা আপন করিবার সুযোগ পাইত, মাতা পুত্রের প্রথম মিলনটা হয়তো এতটা নিরস হইত না। কিন্তু সে যে মা এবং নতুন বউ, হাসি আর ছেলে মানুষই কথা দিয়া শুরু করিয়া দূর হইতে ধীরে ধীরে কাছে আগাইবার উপায় তার তো নেই। ছেলে কাছে আসিলে প্রথমেই বুকে চাপটাইয়া ধরিয়া আধ ঘন্টার ফাঁকে তাকে চুমো খাওয়া চাই। ছেলে তো আসিল, একটু মায়াও ওর দিকে পড়িল প্রতিমার। কিন্তু মৃতা সতীনের পুত্রও কম বিপজ্জনক পদার্থ নয়, একটা কঠিন সমস্যার মতো। আদর ভালোবাসা সব সতর্কভাবে হিসাব করিয়া দিতে হয়। কম হইলে লোকে ভাবিবে সতীনের ছেলে বলিয়া অবহেলা করিতেছে, আবার বেশি হইলে ভাবিবে সব লোক দেখানো। 18 বছর বয়সের ভাবপ্রবণ মনে এই ধরনের সতর্কতা বজায় রাখিয়া চলা কঠিন। হিসাবও সবসময় ঠিকঠাক হয় না। প্রাত্যহিক জীবনে পদে পদে এরকম অভিনয় করিয়া চলিবার মতো প্রত্যুৎপন্ন মতিত্ব সে আর পাইবে কোথায়? ছেলেকে ভাত খাওয়াইতে বসিয়া প্রতিমা একটু সময়ের জন্য অন্যমনস্ক হইয়া যায়। চমক ভাঙিয়া সে চারিদিকে লক্ষ্য করে কেহ তাকে বিমনা দেখিয়াছে কিনা। খোকার অসংখ্য শিশুসুলভ অন্যায় আবদার, প্রতিমার অসংখ্য বিপদ। কি করিবে প্রতিমা ভাবিয়া পায় না। আবদার রাখিলে খোকার ক্ষতি, তাতে নিন্দা হয়। না রাখিলে খোকা কাঁদে, তাতেও নিন্দা হয়। ভরা পেটে খোকার হাতে সন্দেশ দিয়া প্রতিমা শুনিতে পায় শাশুড়ি নিঃশ্বাস ফেলিয়া বলিতেছেন, হ্যাঁ, ওর সে বিবেচনা কোত্থেকে হবে নন্দা যে বলছিস, নারীর টান তো নেই। পরদিন ভরা পেটে আবার সন্দেশের জন্য কাঁদে খোকা। প্রতিমা তাকে কাঁদায়, সন্দেশ দেয় না। মুখ ভার করিয়া পিসিমা আসিয়া খোকাকে কোলে নেন। ভাঁড়ার খুলিয়া
খোকাকে সন্দেশ দেন, তারপর স্থান ত্যাগ করেন। প্রতিমার মুখ লাল হইয়া যায়। খোকাকে উপলক্ষ করিয়া প্রতিমা ধীরে ধীরে টের পাইতে থাকে অতিরিক্ত স্নেহ যত্নের তলে তলে তার প্রতি একটা বিদ্বেষের ভাবও সকলের আছে। এবারের মনগুলো যতক্ষণ তাকে টনিকের মতো ব্যবহার করিতে পারে ততক্ষণ কৃতজ্ঞ ও স্নেহশীল হইয়া থাকে। কিন্তু যখনই প্রতিমার একটি বিশিষ্ট অস্তিত্ব সম্বন্ধে কেহ সচেতন হইয়া ওঠে, যাহা এবারের কারোর কোনো কাজে লাগিবার নয়, প্রতিমাকে তখন সে আঘাত করে, তখন সে প্রতিমার সমালোচক। দিন কাটে, কিন্তু এর কোনো ব্যতিক্রম হয় না। প্রতিমার ঘুমটা কমিতে থাকে, চলাফেরার স্বাধীনতা বাড়ে, সুখ সুবিধার অতিরিক্ত কতকগুলি ব্যবস্থা হয়। মানুষের সঙ্গে প্রতিমার মিল খুঁজিবার উৎসাহে সকলেরই ভাটা পড়ে। তবু না হয় প্রতিমার ব্যবহার কৃত্রিমতাহীন, না দেয় কেহ তাহাকে বাঁচিবার জন্য একটি সহজ স্বাভাবিক জগৎ। আর একজনকে তার আসনে 5 বছর বধূজীবনের বিচিত্র তপস্যায় ব্যাপৃত ছিল। প্রতিমার জীবনকে এই সত্য অপ্রতিহতভাবে নিয়ন্ত্রণ করে। একবার 1 মাসের জন্য বাপের বাড়ি ঘুরিয়া আসিল। খোকাকে সঙ্গে আনা উচিত হইয়াছে কিনা ভাবিয়াই মাসটা কাটিল প্রতিমার। বাপের বাড়িতেও মন খুলিয়া সকলের সঙ্গে মিশিতে পারিল না। একটা অদ্ভুত জ্বালা ভরা আনন্দ উপভোগের জন্য সত্য মিথ্যা জড়াইয়া প্রাণপণে শ্বশুর বাড়ির নিন্দা করিল এবং সেজন্য বিষণ্ণ ও উন্মনা হইয়া রহিল। কে কি ভাবিবে তাই ভাবিয়া ভাবিয়া কাজ করার অভ্যেসটা প্রায় স্থায়ী হইয়া গিয়াছিল। নিজের বাপের বাড়িতেও তাহার চলাফেরার অনেকটা পরের ভাবনাকে অনুসরণ করিতে লাগিল। সকলে এক বাক্যে স্বীকার করিল, বিবাহের পর যেমন হয় প্রতিমাও তেমনই হইয়াছে, পর হইয়া গিয়াছে। প্রতিমার সেই প্রতিমা নাই। তবু সব প্রতিমা সহ্য হইত যদি সে রমেশকে ভালোবাসিতে পারিত। ঘৃণার ভাব কোন কালে মুছিয়া গিয়াছিল। শ্রদ্ধা আসিতেও দেরি হয় নাই। রূপে গুণে মানুষটা অসাধারণ। সহজ সরল ব্যবহার, গাম্ভীর্যের অন্তরালে অত্যন্ত স্নেহপ্রবণ, রাগী কিন্তু সুবিবেচক। এই ধরনের পুরুষের সাহচর্য মেয়েদের কাছে সবচেয়ে প্রীতিকর। এদেরই তারা স্বেচ্ছাদাসী। স্ত্রীর প্রতি কর্তব্য পালনে রমেশ খুব যে বেশি ত্রুটি করে তা নয়। তবুও স্বর্গীয়া সতীনের বিরুদ্ধে প্রতিমার অকথ্য ঈর্ষা দাম্পত্য জীবনের সহজলভ্য সুখের পথেও কাঁটা হয়ে দাঁড়ায়। মানসীকে একেবারে ভুলিয়া যাওয়া রমেশের পক্ষে এখনো সম্ভব নয়। আজও সে অন্য মনে তার কথা ভাবে। কণ্ঠলগ্না প্রতিমাকে অতিক্রম করিয়া আজও সে তাহারই কণ্ঠ বেষ্টন করিতে চায়, যে কোথাও নাই। একদিন রমেশের চুম্বন পর্যন্ত অসমাপ্ত থাকিয়া যায়। প্রতিমা স্পষ্ট অনুভব করে দড়ি ছিঁড়িবার মতো স্বামীর বাহুবন্ধন হঠাৎ শিথিল হইয়া গেল, নিভিয়া গেল চুম্বনের আবেগ। তা যাক, তাও হয়তো প্রতিমা গ্রাহ্য করিত না। হয়তো এই জন্যই সে স্বামীর মন জয় করিবার জন্য তপস্যা তীব্রতম করিয়া তুলিল। একটা মৃতা রমণীর কাছে হার মানিবার অপমান এ বয়সে সহ্য হয় না। কিন্তু জয় করিতে অনেক বাধা, অনেক লজ্জাকর বেদনাদায়ক অন্তরায়। রমেশকে যখন সে মুগ্ধ করে, অতীতের দিক হইতে তার দৃষ্টি যখন সে ফিরাইয়া আনে নিজের দিকে, রমেশের প্রীতিপূর্ণ ভাষা ও মোহস্নিগ্ধ চাহনি আনন্দের বদলে তাকে যেন অকথ্য লজ্জা দেয়। সে যেন অনুভব করে এ ভাষা উচ্চারিত, এ চাহনি পুরাতন। যে কথা মানসীকে বলিত, যে চোখে মানসীকে দেখিত, আর সেই কথা
সেই দৃষ্টি রমেশ তাকে নিবেদন করিতেছে। এসব পুরনো অভিনয়, অভ্যস্ত প্রণয়। রমেশের জীবনে স্তব্ধ নিশুতি রাত্রে এসব বহুবার ঘটিয়া গিয়াছে। পুনরাবৃত্তি আর প্রতিধ্বনি, আর কিছুই নয়। আর জয় করিবার স্বাদ থাকে না। রমেশকে ক্ষুব্ধ করিয়া প্রতিমা সরিয়া যায়। ভেতরে কে যেন শরমে মাথা হেঁট করিয়াছে। ক্ষোভে প্রতিমার চোখে জল আসে। ছবিতে দেখা একটি নারীর প্রতি প্রতিহিংসার অন্ত থাকে না। কত স্বাদ ছিল প্রতিমার, কত কল্পনা ছিল, সব পর্যবসিত হইয়াছে এক বিপন্ন বিস্বাদ আত্মনিয়োগে। কর্তব্যেও নয়, খেলাতেও নয়, জীবনযাপনের অপরিচ্ছন্ন প্রয়োজনে। এরকম সময় স্বামীর প্রতি প্রতিমা সেই গোড়ার দিকের ঘৃণার ভাবটা পর্যন্ত কিছুক্ষণের জন্য ফিরিয়া আসে। এত যদি অবিস্মরণীয় প্রেম তার মানসীর জন্য, এ কি অপদার্থ সে যে প্রতিমাকে সাময়িকভাবেও তার ভালো লাগিল। একজনের স্মৃতিপূজায় আত্মহারা অবস্থাতেও আরেকজন যাকে মুগ্ধ করিতে পারে, শ্রদ্ধা করিবার মতো আছে কি তার মধ্যে? রমেশ জিজ্ঞাসা করে, এখানে তোমার মন টিকছে না কেন প্রতিমা? প্রতিমা পাল্টা প্রশ্ন করে, আমার মনের খবর তোমাকে কে দিলে? অন্য লোকে দিতে হবে কেন? আমি নিজে টের পাই না? মন খুলে মিশতে পারছ না, কোনো ফুর্তি নেই, কেউ কিছু বলে না তো তোমাকে? আদর যত্ন করে তো সকলে? প্রতিমা হাসে, মা গো, তার করে না? আদর যত্নের চোটে হাঁপিয়ে উঠলাম, আমায় নিয়েই তো মেতে আছে সবাই। রমেশ বলে, তুমি সবাইকে নিয়ে ওরকম মারতে পারলে বেশ হতো, আমি তাই চেয়েছিলাম। প্রতিমার ইচ্ছে হয় একবার জিজ্ঞাসা করে, আমার মন বসছে না বলছো? আমাকে কেন মনে ধরছে না তোমার? শুধু ভদ্রতা না করে ভালোবাসা দিয়ে দেখো না মন বসে কিনা আমার। সমস্ত বাড়িতে মানুষের স্মৃতিচিহ্ন ছড়ানো, সেগুলো প্রতিমাকে পীড়ন করে। খান্তিনেক বাঁধানো ফটোই আছে মানুষের, একখানা আবার তার শয়ন ঘরে, একখানা রমেশ যে ঘরে কাজ করে সেখানে, আর একখানা শাশুড়ির ঘরে। ফটোর মানুষীকে দেখিয়া যদিও মনে হয় না শখ ও শৌখিনতার তার কোনো বিশেষত্ব ছিল, হাতের যে রাশি রাশি শিল্পকর্ম রাখিয়া গিয়াছে সেগুলি অবাক করিয়া দেয়। 5 বছরে নানা কাজের ফাঁকে এত বাজে কাজের সময় সে পাইত কখন? বাড়ির অর্ধেকের বেশি আসবাব নাকি তারই পছন্দ করে কেনা। গান জানিত না, তবু শখ করিয়া সে অর্গ্যান কিনিয়াছিল, তাই বাজাইয়া আজ প্রতিমাকে গান গাহিতে হয়। মানুষের ড্রেসিং টেবিলে তার প্রসাধন, মানুষের কয়েকটা বাছা বাছা গহনা তার আভরণ, মানুষের ব্যবহৃত খাটে তার শয়ন, মানুষের জামা কাপড়ে বোঝাই, বাক্স প্যাট্রায় বাড়ি বোঝাই, আরো কত অসংখ্য খুঁটিনাটি যে সে রাখিয়া গিয়াছে। বধূত্বের নতুনত্ব কমিয়া আসিলে মানুষের গহনা কখানা প্রতিমা খুলিয়া রাখিল। সকলেই তা লক্ষ্য করিল। শাশুড়ি খুঁতখুত করিলেন, তবে বিশেষ কেহ কিছু বলিল না। কিন্তু কয়েকখানি গহনা খুলিয়া রাখিলে কি হইবে? ব্যবহার্য অব্যবহার্য যত পদার্থ মানুষই রাখিয়া গিয়াছে চারিদিকে, তাদের প্রকট হইয়া থাকা নিবারণ করিবে কে? মনের স্মৃতি, বাহিরের স্মৃতিচিহ্ন এ বাড়িতে যে মৃতা রমণীকে অমরত্ব দিয়াছে। নন্দা বলে, জানো বৌদি, ওই যে আলমারিটা সাফ করবে বলে বাজে জিনিস রাখছ, ওটা ছিল তার শখের সামগ্রী। ওপরে তাকে ঠাকুর দেবতার মূর্তি সাজিয়ে রাখত, রোজ সকালে উঠে প্রণাম করত। ঠাকুর দেবতারা গেল কই ভাই? কে জানে দাদা কোথায় রেগেছে। সে স্বর্গে যাওয়ার পর মূর্তিগুলোর ওপরে দাদা বড্ড রেগে গিয়েছিল। প্রতিমা বলে, সেই থেকেই তোমার দাদার স্বভাবটা রাগী হয়ে গেছে, তাই না ভাই?
নন্দা বলে, কেন, দাদা রাগারাগি করছে নাকি তোমার সঙ্গে? প্রতিমা হাসিয়া তার গাল টিপিয়া দেয়, বলে, বিয়ে হলে বুঝবে ভাই, বরের রাগারাগিও কত মিষ্টি, শুধু মিষ্টি ব্যবহারের চেয়ে। একদিনও যদি রাগারাগি না হয় তবে বুঝবে বরের মনে কোনো গোলমাল আছে। মৃতার জন্য স্বামীর মনের গোলমাল চিরস্থায়ী হইবে একথা প্রতিমা যে নিঃসংশয়ে বিশ্বাস করিয়াছিল সেটা আশ্চর্য নয়। স্বামী ভিন্ন যে কুলবধূর জীবনে দ্বিতীয় পুরুষ পদার্পণ করে নাই তার সরলতা অনিন্দ, সে বিশ্বাসী। বিবাহের পরেই স্বামীর ভালোবাসার শুরুকে সে অনায়াসে ভালোবাসার চরম অভিব্যক্তি বলিয়া বিশ্বাস করিতে থাকে। প্রেমের পরবর্তী অগ্রগতি তার জীবনের অফুরন্ত বিস্ময়। মানুষের স্মৃতিতে রমেশকে মুশকুল থাকিতে দেখিয়া কোনো জ্ঞান আর অভিজ্ঞতায় প্রতিমা ভাবিতে পারিত মৃত্যুই। স্মৃতি কর্পূরধর্মী। জীবনে জীবিত ও জীবিতদের আকর্ষণই সবচেয়ে জোরালো। যাকে মনে করিলে কষ্ট হয় চিরকাল কেহ তাহাকে মনে করে না। ঈর্ষায় প্রতিমা যে মনের দল মেলিয়া ধরিল না, তাতে রমেশের কাছে তার একটা রহস্যময় আবরণ রহিয়া গেল। তার নিজস্ব ব্যক্তিত্বের ছোট বড় প্রকাশ রমেশকে তার সম্বন্ধে যত সচেতন করিয়া তুলিতে লাগিল, এই রহস্যের অনুভূতি তার মনের গোলমালের তত বেশি জোরালো প্রতিষেধক হইয়া উঠিতে লাগিল। বছর ঘুরিয়া আসিতে আসিতে জন্মিয়া গেল কত অভ্যাস, সৃষ্টি হইল কত অভিনব রসাস্বাদ। মানুষের শূন্যস্থান পূরণ করিবার জন্য আসিয়া থাক, প্রতিমা তো একটি নিজস্ব জগৎ সঙ্গে আনিয়াছে। মানুষের ফাঁকটাতে থাকে খাপে খাপে বসানো অসম্ভব। কোথাও প্রতিমা আটে না, কোথাও সে ছোট হয়। মানুষের সঙ্গে তার যত বিরোধ, যত পার্থক্য, সব দিনে দিনে স্পষ্ট হইয়া উঠিতে থাকে। প্রতিমার দোষ গুণ যে বিরক্তি ও ভালো লাগা সৃষ্টি করে, তার অভিনবত্ব বিচলিত করিয়া করিয়া সকলকে শেষে আর বিচলিত করে না। প্রতিমার দোষ গুণগুলিকে প্রতিমার দোষ গুণের মতো করিয়াই মানিতে হয়। তাছাড়া মানুষের মতো করিয়া পাহিতে চাহিলে প্রতিমাকে কেহ পায় না। মানুষকে পাইতে চাহিয়া না পাইলে ভালো লাগিবার কথা নয়। অথচ প্রতিমার স্বকীয় আকর্ষণকে স্বীকার করিয়া কাছে গেলে বড় সুন্দর একটি হৃদয়ের পরিচয় মেলে। যেভাবে মানুষের সঙ্গে সকলের অচ্ছেদ্য বন্ধনগুলি সৃষ্টি হইয়াছিল, সেইভাবে প্রতিমাও সকলকে বাঁধিতে ও বাঁধা পড়িতে থাকে। খোকা মা বলিয়া ডাকিলে প্রতিমার আর বিশ্রী অস্বস্তিকর অনুভূতি জাগে না, মোটামুটি ভালোই লাগে। যদিও ছেলেটার জন্য তার যে মায়া, তাকে বাৎসল্য বলা যায় না। শাশুড়ি ননদ যা, এদের সঙ্গে বাড়ির বউয়ের যে সম্পর্ক, হাতখানা মন দিয়াই সুষ্ঠুভাবে তা বজায় রাখা যাইতে পারে। প্রতিমা সেটা দিতে পারে। সবই যেন একরকম সহজ ও স্বাভাবিক হইয়া আসে। শুধু রমেশকে প্রতিমা নিজের জীবনে মানাইয়া লইতে পারে না। প্রথম যেদিন সে বুঝিতে পারে শীতের কুয়াশা কাটিবার মতো রমেশের মন হইতে মানুষের শোক কাটিয়া যাইতেছে, তার ঈর্ষাতুর মনে সেদিন আনন্দের পরিবর্তে গভীর বিষাদ ঘনাইয়া আসে। কেমন সে লজ্জা পায়, মনে হয় নিজের তারুণ্য দিয়া এতকাল একটা অপবিত্র ব্রত পালন করিতেছিল। উদযাপনের দিন আসিয়াছে, তা তো সে করে নাই। কতদিন মানুষের ফটোর সামনে দাঁড়াইয়া হিংসায় জ্বলিতে জ্বলিতে তার স্বাদ গিয়াছে ফটোখানা জানালা দিয়ে ছুঁড়িয়া ফেলিয়া দেয়। যেখানে যা কিছু স্মৃতিচিহ্ন আছে সেই মায়াবিনীর, ভাঙিয়া সব গুঁড়া করিয়া দেয়। কিন্তু যাচিয়া রমেশের মন হইতে তাকে সরাইয়া দিবার চেষ্টা সে কতটুকু করিয়াছে। দেবী পক্ষে প্রতিমার বিবাহ হইয়াছিল। বিবাহের রাত্রি একদিন ঘুরিয়া আসিল। গোপনে রমেশ সেদিন ফুল আর সোনার উপহার কিনিয়া আনিল।
গম্ভীর চাপা লোকটির মধ্যে একটা সুগভীর উত্তেজনা, আজিকার বিশিষ্ট রাত্রিটিকে উপভোগ্য করিয়া তুলিবার উৎসুক প্রত্যাশা, সবই প্রতিমার কাছে ধরা পড়িয়া গেল। খুশি হইতে পারিল না। বোধ করি মৃদু একটা বিস্ময়, একটা গ্লানিকর অস্বস্তি। কি ভাবিয়া রমেশের আনা ফুলের একটা মালা প্রতিমা মানসীর ফটো বেষ্টন করিয়া টাঙাইয়া দিল। দীর্ঘকালে তীব্র উত্তপ্ত ঈর্ষায় প্রতিমার মন জুড়িয়া ওর স্থায়ী স্থানালাপ ঘটিয়াছে। ওর কথা ভাবিতে ভাবিতে এমন হইয়াছে প্রতিমার যে নিজের বিবাহের রাত্রেও ওকে ভুলিবার তার কোনো উপায় নাই। এমন আশ্চর্য যোগাযোগ যে প্রতিমাকে চুম্বন করিয়া মুখ তুলিতেই মানসীর ফটোর দিকে রমেশের চোখ পড়িল। সে বলিল, ওর ফটোতেও মালা দিয়েছ? তুমি বড় ভালো প্রতিমা। প্রতিমা অনুভব করিল তীক্ষ্ণ ধার ছুরির ফলায় দড়ি কাটিবার মতো মানসীর স্মৃতি কয়েক মাস আগেও রমেশের যে বাহুবন্ধন শিথিল করিয়া দিত, জীবন্ত সাপের মতো সেই বাহু দুটি আরো চড়ে আজ তাকে জড়াইয়া ধরিতেছে। রমেশের যে চুম্বন ছিল শুধু ওষ্ঠের স্পর্শ, আজ তা প্রেমের আবেগে অনির্বচনীয়। সহসা প্রতিমা কাতর হইয়া বলিল, ছাড়ো ছাড়ো শিগগির আমাকে। কি হলো? রমেশ ভীতভাবে জিজ্ঞাসা করিল। দম আটকে গেল আমার, ছাড়ো আমাকে। স্বামীকে ঠেলিয়া দিয়া প্রতিমা খাট হইতে নামিয়া গেল। ঘরে পর্যন্ত থাকিল না। বিদ্যুতের আলো মানসীর ফটোর কাছে প্রতিফলিত হইয়া চোখে লাগিতেছিল। প্রতিমার মনে হইয়াছিল সে যেন মানসীর তীব্র জল ভৎসনা দৃষ্টি। প্রতিমা ছাদে পালাইয়া গেল। ছাদ ছাড়া ওদের তো আর যাওয়ার স্থান নাই। অপরিবর্তনীয় আকাশ ছাদের ওপরে, তারার আলো মেশানো অপরিবর্তনীয় রাত্রির অন্ধকার চারিদিকে। দুঃখে প্রতিমার কান্না আসিতে লাগিল। ভুলিয়া কি আছে? এমন মন তার স্বামীর যে এর মধ্যে মানসীকে ভুলিয়া কি আছে? তার মনোরাজ্যের সেই সর্বময়ী সাম্রাজ্ঞীকে। ব্যাস, এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প। আসলে সুখ দুঃখ সব যেমন অভ্যেস হয়ে যায়, তেমনি বাড়ির সকলের দেখা দেখেই হোক বা মানসীর সদা জীবন্ত স্মৃতিকে ভবিতব্য বলে মেনে নিতে নিতেই হোক, মানুষের প্রতি সবার ভালোবাসাটা যেন অভ্যাস হয়ে গিয়েছিল প্রতিমার। এমন অভ্যাস যে তাকে কেন্দ্র করেই জীবন গড়েছিল সে। আজ যখন সেই অভ্যাসের মূলে গিয়ে ঘা লাগলো, তার জীবনটাই কেমন যেন ভিত থেকে নড়ে উঠল। আচ্ছা, অভ্যাস আর নেশা এই দুটো শব্দের মধ্যে বেশ মিল আছে, তাই না? আচ্ছা, এবার আমায় বিদায় দিন। খুব শিগগিরই দেখা হবে আবার। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।